ওয়েলকাম টু দাস কোচিং। এখানে শিক্ষামূলক ও তথ্য নির্ভর ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর পেয়ে যান আমাদের আপলোড ভিডিওগুলির দ্রুত নোটিফিকেশন। তাহলে শুরু করছি আজকে আলোচনা। আপনাদের কাছে যদি সিলেবাসটা থেকে থাকে তাহলে সেটা একবার বের করবেন। কোর্স 8 নিয়ে আলোচনা করছি। কোর্স 8 এর যে প্রথম ইউনিট এপিস্টেমোলজিক্যাল বেসিস অফ এডুকেশন, এই টপিক নিয়ে এই ইউনিট নিয়ে আলোচনা করছি। গত আলোচনায় শুধুমাত্র নলেজ কি বা জ্ঞান কাকে বলে বা জ্ঞান কি সে সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে আলোচনা করব এপিস্টেমোলজি বা জ্ঞান বিদ্যা, কনসেপ্ট অফ এপিস্টেমোলজি বা জ্ঞান বিদ্যার ধারণা, এই টপিক নিয়ে আজকে আলোচনা করব। আপনারা জানেন যে জ্ঞান হচ্ছে অনেকগুলি স্কিমার একটা অনেকগুলো স্কিমার উপর বেস করে জ্ঞান তৈরি হয় বা জ্ঞানের সংগঠন তৈরি হয়। তাই জ্ঞানবিদ্যা যখন বলা হচ্ছে তখন শুধুমাত্র এখানে একটি মাত্র জ্ঞান এখানে নয়, একটি জ্ঞান ছাড়াও এখানে অনেকগুলি জ্ঞানকে একত্রিত করা হচ্ছে বা করা হয়েছে। তাই একে একটা বিদ্যার সঙ্গে তুলনা করা হয়েছে। দেখুন, এপিস্টেমোলজি এটি হচ্ছে গ্রিক একটা শব্দ, যে দুটি অর্থ আছে, একটা হচ্ছে এপিস্টিম এবং একটা হচ্ছে লগস। এপিস্টিম শব্দ অর্থ হচ্ছে জ্ঞান আর লগস শব্দ অর্থ হচ্ছে বিদ্যা। তাহলে দুটো শব্দ মিলে এই শব্দ তৈরি হচ্ছে জ্ঞান বিদ্যা, এপিস্টেমোলজি। ঠিক আছে? তো এই দুটো শব্দ অর্থাৎ জ্ঞান বিদ্যা কথার অর্থ হচ্ছে জ্ঞানের যে বিদ্যা বা জ্ঞানের যে শিক্ষা, সেটাই হচ্ছে জ্ঞান বিদ্যা। এই প্রসঙ্গে বিভিন্ন দার্শনিক, বিভিন্ন শিক্ষাবিদ বিভিন্ন ধরনের মন্তব্য প্রকাশ করেছেন। তো সেগুলো জানার আগে প্রথমে একটি সামগ্রিক একটা সংজ্ঞা আমরা আলোচনা করব, সেটা হচ্ছে জ্ঞানবিদ্যা কি। এই সংজ্ঞাটার মধ্য দিয়ে আমরা ডিটেলস ব্যাখ্যা করার চেষ্টা করব যে কি বলা হয়েছে। জ্ঞানবিদ্যা বা এপিস্টেমোলজি হলো দর্শনের একটি শাখা যা জ্ঞানের উৎস, শর্ত, সীমা এবং সম্ভাব্যতা নিয়ে বিচার বিশ্লেষণ করে। তাহলে কি হলো? জ্ঞানবিদ্যা বা এপিস্টেমোলজি হলো দর্শনের একটি শাখা যা জ্ঞানের উৎস, শর্ত, সীমা এবং সম্ভাব্যতা নিয়ে বিচার বিশ্লেষণ করে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে জ্ঞানবিদ্যা একটা দর্শনের শাখা, দর্শনের একটি শাখা। তাই দর্শন যা জ্ঞানের উৎস, শর্ত, সীমা। জ্ঞানের উৎস কি? জ্ঞানের উৎসটা কি? জ্ঞান কোথা থেকে আসে? জ্ঞান আসে আমরা যে সকল অভিজ্ঞতা অর্জন করি, যে সকল কর্মযোগে বা কাজের মাধ্যমে বা বিভিন্ন পরিস্থিতির উপর বেস করে যেসব অভিজ্ঞতা অর্জন করি, সেই অভিজ্ঞতাই হচ্ছে জ্ঞান। ঠিক আছে? এছাড়া জ্ঞানের উৎসের মধ্যে অনেক রকম উৎস আছে, আর পরে আস্তে আস্তে যাচ্ছি কোথায় উৎসটা কি। সীমাটা কি? জ্ঞানের কি জ্ঞান অর্জনের বা জ্ঞান বৃদ্ধির কি কোনো সীমা আছে? সীমা নেই। জ্ঞান বৃদ্ধি বা জ্ঞান অর্জনের কোনো সীমা নেই, এটা হচ্ছে ইনফিনিটিভ, অসীম। একজন মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত মানুষ জ্ঞান অর্জন করে। শিখন যেমন মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত হয়, ঠিক তেমনি জ্ঞানটাও মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত হয়। এবং সম্ভাব্যতা নিয়ে বিচার বিশ্লেষণ করে। সম্ভাব্যতা কি?
একটা সম্ভাব্য ধারণা। আমরা অনেক সময় বলি যে আগামীকাল এই ঘটনাটি ঘটতে পারে বা আজকে বৃষ্টি হতে পারে, একটা সম্ভাব্য একটা ধারণা আমরা পোষণ করি বা আমরা বলি। সেটা কিভাবে বলি? আমরা বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার উপর ভিত্তি করে আমরা সেই একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, তাহলে জ্ঞানবিদ্যার সংজ্ঞাটাকে আবার একটু ভালো করে বোঝার চেষ্টা করি। এখানে বলা হয়েছে যে জ্ঞানবিদ্যার দর্শনের একটি শাখা যেটি জ্ঞানের উৎস, সত্য, সীমা এবং সম্ভাব্যতা নিয়ে আলোচনা করে। আরেকটি সংজ্ঞা আছে জ্ঞানের, সেটি আমি বলে দিচ্ছি। যে শাস্ত্র বা জ্ঞানের উৎস, স্বরূপ, উপকরণ, মানদণ্ড, শর্ত, সীমা ও সম্ভাব্যতা নিয়ে বিজ্ঞানসম্মতভাবে বিচার বিশ্লেষণ করে তাকে জ্ঞানবিদ্যা বলে। ঠিক আছে, যেটা বললাম সেটাই এখানে বলা হয়েছে একটুখানি বিস্তারিতভাবে। যে শাস্ত্র জ্ঞানের উৎস, স্বরূপ, উপকরণ, মানদণ্ড, শর্ত, সীমা ও সম্ভাব্যতা নিয়ে বিজ্ঞানসম্মতভাবে বিচার বিশ্লেষণ করে তাকে জ্ঞানবিদ্যা বলে। অর্থাৎ জ্ঞান কিন্তু শুধুমাত্র আমি একটা বিষয় নিয়ে জানলাম বা আমি আজকে জানলাম যে কিভাবে ভূগোল বই পড়তে হয় বা ভূগোলের এই ম্যাপটা আঁকাতে হয়, শুধুমাত্র সেইটুকুর মধ্যে সীমাবদ্ধ নেই। জ্ঞানটা তখনই পরিপূর্ণ হবে যখন আমি একটা কিছু মানচিত্র যখন আঁকবো, মানচিত্রের সমস্ত দিক, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সমস্ত দিক এবং মানচিত্রের যে মানচিত্র আঁকার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলোকে ফলো করে যদি মানচিত্রকে পরিপূর্ণভাবে আঁকানো যায়, তবেই আমার মানচিত্রটা সঠিকভাবে প্রকাশ পাবে। তাহলে আমাদের তখনই বলতে পারবো যে না, মানচিত্রটা সঠিকভাবে তৈরি হয়েছে। তাহলে জ্ঞানটাও ঠিক শুধুমাত্র একটা অধরা, অস্পষ্ট, অস্বচ্ছভাবে কোনো কিছু বোঝা বা কোনো কিছু যদি বোঝার চেষ্টা করি, সেটা কিন্তু জ্ঞান হচ্ছে না। এবার জ্ঞানের আলোচ্য বিষয় বা জ্ঞান তথ্যের জ্ঞান বিদ্যার যে মেন টপিক বা মেন বিষয়গুলো, যেটা ধারণাটা আমরা পাবো, সেই জায়গায় চলে যায়। জ্ঞানের স্বরূপ ও মানদণ্ড। জ্ঞানের স্বরূপ এবং মানদণ্ড। জ্ঞানের স্বরূপ ও মানদণ্ড বলতে কি বোঝানো হয়েছে? জ্ঞানের স্বরূপ প্রসঙ্গে, স্বরূপ অর্থাৎ কি? আচ্ছা, প্রথমে একটা প্রশ্ন করি। আচ্ছা বলুন তো, জ্ঞানবিদ্যার জনককে? জ্ঞানবিদ্যার জনক কাকে বলা হয়, এটা কি কেউ জানেন? নাহলে লিখে নিন। জ্ঞানবিদ্যার জনক হচ্ছে জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট। জ্ঞানবিদ্যার জনক, যিনি প্রথম জ্ঞানবিদ্যা শব্দটা প্রয়োগ করেছেন বা যার দর্শনে জ্ঞানবিদ্যা কথাটা এসেছে, তিনি হলেন জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট। ঠিক আছে, যদিও আমি এটি যখন স্টাডি মেটেরিয়ালস দেবো তখন আমি সব দিয়ে দেবো, ওটা আমি জাস্ট সংক্ষেপে এখানে করে নিয়েছি বোঝানোর সুবিধার্থে। তো জ্ঞানবিদ্যার জনক হচ্ছে দার্শনিক ইমানুয়েল কান্ট। তিনি কি বলেছেন? তিনি জ্ঞানের স্বরূপ বলতে কি বলেছেন, জ্ঞান তত্ত্ব বলতে কি বলেছেন? তিনি বলেছেন, আমাদের মনের গঠনই এমন যে সদস্ত অস্তিত্বশীল হলেই তাকে স্বরূপের মাধ্যমে জানা আমাদের পক্ষে সম্ভব নয়। যদি আমাদের মনের গঠন এমন যে সদস্ত অস্তিত্বশীল হলেও তাকে স্বরূপের মাধ্যমে জানা সম্ভব নয়, যেহেতু তাকে জানি আমাদের মনের আকার ও প্রকারের মাধ্যমে বিবৃত করে। অর্থাৎ তিনি বলেছেন যে শুধুমাত্র আমাদের মনের গঠনের মধ্য দিয়ে যে সমস্ত কিছু বস্তুকে আমরা সঠিকভাবে জানতে পারবো তা কিন্তু নয়। আমরা আমাদের মনের যে একটা আকার থাকে, অর্থাৎ মনে আমরা যখন দেখুন, আমরা যে গল্প যখন একটা পড়ি, তখন গল্প পড়ার সঙ্গে সঙ্গে একটা ছবি
আমাদের মনে কিন্তু ফুটে ওঠে। যে গল্পটা বা উপন্যাসটা আমরা পড়ি তখন তার সঙ্গে সঙ্গে মনের মধ্যে উপন্যাসের যে পড়ার সঙ্গে সঙ্গে যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো ছবিগুলো কিন্তু দেখতে পাই। এই ছবিগুলো কেন দেখতে পাই? আমাদের মনের এমন একটা জটিল বা এমন একটা আকার এবং এমন একটা আকৃতির সিস্টেম রয়েছে যেটা যখন আমরা পড়ি তখন অটোমেটিক্যালি সেই আকার আকৃতি সমস্ত কিছু কল্পনার রং দিয়ে সেটাকে ছবি আকারে মনে প্রকাশ পায়। ঠিক আছে, তো এই কথাটাই দার্শনিক ইমানুয়েল কান্ট এই কথাটাই বলতে চেয়েছেন যে জ্ঞানের স্বরূপ এবং মানদণ্ড বলতে যে শুধুমাত্র আমরা অস্তিত্বশীল হলে তাকে স্বরূপের মাধ্যমে জানা যাবে তা কিন্তু নয়। সেটা জন্য কি দরকার? সেটার জন্য দরকার হচ্ছে মনের আকার এবং প্রকারের মাধ্যমে প্রকারের মনের আকার এবং প্রকারের সমন্বয়। ঠিক আছে, যাদের ফিলোসফি ছিল তারা বিষয়টা ভালো করে বুঝবেন, বা ফিলোসফি বই থাকলে এই বিষয়গুলো আরো ভালো মতো করে বোঝা যায়। ঠিক আছে, অনেক রকম টেক্সট বইয়ে বিষয়গুলো আরো ভালো করে বোঝানো আছে। এবার আসছি জ্ঞান ও বিশ্বাসের সম্পর্ক। আরেকটা কথা বলে নিচ্ছি, যদি দেখা যাচ্ছে বোঝানোর মধ্যে যদি কেউ বুঝতে পারছেন না বা কোনো কোশ্চিন থেকে থাকে, আপনারা একটুখানি আমাকে থামিয়ে দিবেন যে স্যার একটু কোশ্চিন আছে, তাহলে আমি সেটা আবার নিয়ে আলোচনা, সেই কোশ্চিনের উত্তর দিয়ে আমি আবার আলোচনা করবো, কিংবা আমার আলোচনা শেষ হওয়ার পর যখন প্রশ্নোত্তর পর্ব হবে তখন আপনারা আপনাদের প্রশ্নগুলো করবেন, আমি সেগুলো সম্পর্কে আরো আবার বুঝিয়ে দেব। ঠিক আছে, জ্ঞান ও বিশ্বাসের সম্পর্ক। জ্ঞান এবং বিশ্বাস জিনিসটা কি? জ্ঞান কি, বিশ্বাস কি? প্রথমে এটা বুঝতে হবে জ্ঞান কাকে বলে। জ্ঞান কাকে বলে আমরা একদিন আলোচনা করেছিলাম যে জ্ঞান কি। জ্ঞান হচ্ছে একটা ধারণা, একটা বিষয় সম্পর্কে বা কোনো একটা সম্পর্কে ধারণা, যেটা মনের মধ্যে সেই ধারণাটার উপর বেস করে আমাদের অভিজ্ঞতাকে আরো বাড়িয়ে নিতে পারি, সেটাই হচ্ছে জ্ঞান এক কথা বলতে গেলে। তাহলে বিশ্বাস কি? বিশ্বাস বলতে গেলে কি বোঝানো হয়েছে? বিশ্বাস হচ্ছে, বিশ্বাস কথার অর্থ হচ্ছে একটা যুক্তি। শুধুমাত্র আমি বললাম যে গাছ মাটি থেকে জল সংগ্রহ করে, ভালো কথা। এবার যে আমি যে বললাম যে মাটি থেকে গাছ জল সংগ্রহ করে এবং সেটি গাছের পাতা, গাছের ফুল ফল সমস্ত জায়গায় সেই জল বা খনিজ লবণ বা খাদ্যটা সরবরাহ হয় বা সরবরাহিত হয়। এটা শুধুমাত্র মুখে বললে তো হলো না, এটার উপযুক্ত একটা প্রমাণ দরকার, এটা প্রুফ দরকার। যখনই আমরা প্রমাণ বা প্রুফ করব তখনই সেটা বিশ্বাসে হবে যে হ্যাঁ এটা সত্যি। তো জ্ঞানের সঙ্গে বিশ্বাসের একটা বৃহৎ সম্পর্ক রয়েছে। বিশ্বাস যদি ঠিক মতো করতে পারি তবেই সেটি জ্ঞান ভাবে লাভ করতে পারি। আবার যদি যে ঘটনাকে বিশ্বাস করতে পারবো না সেই ঘটনাটা কখনো জ্ঞান হতে পারে না। এবং যে ধারণাটা আমাদের মধ্যে আসবে, আমাদের পরিবেশ পরিস্থিতির মধ্যে মাঝে মাঝে যেসব ধারণাগুলো আমরা লাভ করি সবগুলোই যে জ্ঞান তা কিন্তু নয়। যেগুলো যুক্তি রয়েছে সেগুলোই জ্ঞান এবং তাকে আমরা বিশ্বাস করি। তো জ্ঞান ও বিশ্বাসের মধ্যে এটি একটি সম্পর্ক। জ্ঞান লাভের পদ্ধতি। জ্ঞান লাভের পদ্ধতি কি? জ্ঞান লাভ কিভাবে করা যায়? জ্ঞানটা আমরা কিভাবে লাভ করি? জ্ঞানের লাভ পদ্ধতি হচ্ছে দুই রকম, একটা হচ্ছে অবরোহ পদ্ধতি, একটা আরোহী পদ্ধতি। অবরোহ পদ্ধতি, একটা হচ্ছে আরোহী পদ্ধতি। এই অবরোহ এবং আরোহ পদ্ধতি কি এটা একটু পরে আলোচনা করছি, কারণ পয়েন্টগুলোর সঙ্গে এটা একটা সূত্র রয়েছে। সত্যতার স্বরূপ ও মানদণ্ড। সত্যতার স্বরূপ এবং মানদণ্ড। সত্যতার স্বরূপ এবং মানদণ্ড অর্থাৎ জ্ঞান অর্জন যখন আমাদের পরিপূর্ণভাবে হবে
জ্ঞান অর্জন যখন পরিপূর্ণভাবে হবে তখন আমরা সত্যতা নির্ণয় করার চেষ্টা করব। যে জ্ঞানটা আমরা অর্জন করলাম সেটা যুক্তি যদি বিশ্বাস করতে যদি হয় তাহলে সেটি কতখানি সত্য, সত্যটা কতখানি রয়েছে। যে বিজ্ঞানীরা বলেছেন সূর্য স্থির, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এটা সত্য, চিরন্তন সত্য, প্রমাণ করা হয়েছে, প্রমাণ রয়েছে বলে আমরা বিশ্বাস করেছি। বিশ্বাস যখন হয় বা বিশ্বাস যখন আমরা করি তখনই সেটাকে সত্য বলে মেনে নিই। ঠিক আছে, যখন যদি বিশ্বাস যখন করি যে হ্যাঁ বিশ্বাস করলাম তখনই সেটা সত্য বলে আমরা মেনে নিই। আর মানদণ্ড, অর্থাৎ মানদণ্ড কি? এখানে মানদণ্ড বলতে বলা হয়েছে যে জ্ঞানের একটা নির্দিষ্ট একটি মাপকাঠি রয়েছে। যে আমরা যে অনেক সময় বলি আমরা অনেক সময় বলি যে আমি পাস করলাম বা আমি ফেল করেছি। পাস করলাম বা ফেল করেছি বা ফেল করেছি সেটা কিভাবে মূল্যায়িত হলো বা মূল্যায়ন কি করে করা হলো, সেটা কি, তার মানদণ্ডটা কি? যে একটা ছাত্র বা একটা ছাত্রী সে পরীক্ষায় নম্বর কম পেয়েছে, আমরা ধরে নিচ্ছি পরীক্ষায় নম্বর কম পেয়েছে তার মানে সে ভালো না, খারাপ স্টুডেন্ট, তাই তো? এটাই তো স্বাভাবিকভাবে আমরা বলি। কিন্তু এমনও তো হতে পারে যে পরীক্ষায় বিভিন্ন ধরনের বাচ্চাদের মধ্যে পরীক্ষা সম্পর্কিত ভীতি থাকে, যার ফলে সে পরীক্ষাতে জানা সত্ত্বেও সে সবগুলোই প্রশ্নই ভুল করে এসেছে। হতেই পারে, এমন তো কিছু না যে হবে না, হতেই পারে। তো যখন সে ভুল করে এসেছে তাহলে সে নম্বরটা সেজন্য সে কম পেয়েছে। তাহলে সঠিক মানদণ্ডটা কি হলো? সঠিকভাবে তো বিচার হলো না তো। সে পড়াশোনায় কম পারে তার মানে এই নয় যে সে একদমই পারে না বা একদমই বোঝে না, সে পরীক্ষার নম্বর কম পেয়েছে বা সে ফেল করেছে। এবার তার মানদণ্ড করতে গেলে তার সার্বিক যে মূল্যায়ন প্রয়োজন, যেটা এখন হচ্ছে সিসিই, সিসিই, হ্যাঁ, কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন, নিরবিচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন, যেটা প্রতি মাসে মাসে বা 3 মাস পর পর যে মূল্যায়নটা হচ্ছে বা মূল্যায়ন করানো হচ্ছে, ইউনিট টেস্ট হোক, প্রি টেস্ট হোক বা মান্থলি টেস্ট হোক, যে মূল্যায়নগুলো করা হয় এই মূল্যায়নের উপর বেস করে বলতে পারবো যে তার জ্ঞানটা কতখানি রয়েছে বা তার মানদণ্ডটা কিরকম। অর্থাৎ যেটা বলতে চাইছি যে জ্ঞান অর্জনের ফলে যে মানদণ্ড জ্ঞান অর্জনের ফলে যে মানদণ্ডটা আমরা করি সেটা শুধুমাত্র জ্ঞানের উপর নির্ভর করে না, জ্ঞানের সঙ্গে সঙ্গে তার অভিজ্ঞতা এবং তার প্রয়োগ পদ্ধতির উপর সেটা নির্ভর করে। এবার আসছি জ্ঞান লাভের পদ্ধতি, প্রয়োগ পদ্ধতি। যেটা বলছিলাম জ্ঞান লাভের পদ্ধতি কি? আমরা জানি যে জ্ঞান লাভের দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে আরোহী পদ্ধতি আর একটা হচ্ছে অবশ্যই একটা হচ্ছে আরোহী পদ্ধতি, একটা অবরোহী পদ্ধতি বা অবরোহী পদ্ধতি বা আরোহী পদ্ধতি। এই অবরোহ এবং আরোহী পদ্ধতি কি? অবরোহ এবং আরোহ এই পদ্ধতি বলতে এখানে কি বোঝানো হয়েছে? অবরোহ পদ্ধতির অর্থ হচ্ছে, এই অবরোহ এবং আরোহ পদ্ধতি নিয়ে আমরা পরে একটু ডিটেলস আমরা আলোচনা করব। হ্যাঁ, একটুখানি তথ্য মিস্টেক হচ্ছে আমার কাছে একটা তথ্য মিস্টেক হচ্ছে বলে আমি একটুখানি থেমে থেমে বলতে হচ্ছে। আমি এটা ডিটেলস আমি আলোচনা করব। হ্যাঁ, আপনাদেরকে আমি ডিটেলস আলোচনা পরে ক্লাসে আমি অবরোহ এবং আরোহ পদ্ধতি সম্বন্ধে আলোচনা করবো। তো সংক্ষেপে বলে রাখছি, অবরোহ পদ্ধতি হচ্ছে সহজ থেকে কঠিন এবং আরোহ পদ্ধতি হচ্ছে কঠিন থেকে সহজ। ঠিক আছে, আমি এটুকু বলে রাখছি। এই সম্পর্কে একটুখানি তথ্য মিস্টেক হচ্ছে মনে হচ্ছে, আমি একটু সঠিকভাবে একটু দেখে নিই, কারণ যেহেতু এটা আমি চেষ্টা করছি আপনাদেরকে বিষয়গুলো ডিটেলস আলোচনা করার, তাই একটুখানি সঠিক দেখে নিয়ে আপনাকে নেক্সট ক্লাসে আমি এটা ডিটেলস আলোচনা করে দেবো। ঠিক আছে।
জ্ঞানের সীমা ও তার উৎস। জ্ঞানের সীমা ও তার উৎস। জ্ঞানের সীমা কি? জ্ঞানের কি কোনো সীমা রয়েছে, বা জ্ঞানের কি সীমা কোনো আছে? জ্ঞানের তো কোনো সীমা নেই। জ্ঞানের সীমা বলতে কি বলা হচ্ছে? জ্ঞানের সীমা বলতে বলা হচ্ছে জগতের কতটুকু সম্পর্কে জানতে পেরেছি, এই জগতের কতটুকু সম্পর্কে জানতে পেরেছি, সেটাই হচ্ছে জ্ঞানের সীমা। ঠিক আছে? তো এই একটা কথা আছে না যে আমি কি বিদ্যাসাগর একটা কথা বলেছিলেন যে শুধুমাত্র আমি সাগরের কিনারায় নুড়ি পাথর করছি, এরকম একটা কথা প্রচলিত কথায় আছে বা কথা বলেছিলেন। সত্যি তাই, তিনি এত এত জ্ঞানী মানুষ, এত পণ্ডিত মানুষ, তিনি বলছেন যে তিনি তবুও সে জ্ঞানের সমুদ্রে পৌঁছতে পারেননি, জ্ঞানের সমুদ্রে কিনারে গিয়ে কিছু পাথর কুড়িয়েছেন মাত্র। তাহলে জ্ঞানের পরিধি কতখানি! তাই জ্ঞানের উৎস সম্বন্ধে জানতে গেলে শুধুমাত্র একটি উৎস নিয়ে আলোচনা করা সম্ভব নয়। এখানে জ্ঞানের উৎস বলতে গেলে, এখানে উৎস বলতে কি বোঝানো হয়েছে, কি কি মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করি। আমরা পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে জ্ঞান অর্জন করি, আমরা বুদ্ধির মাধ্যমে জ্ঞান অর্জন করি, আমরা বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথোপকথনের মধ্য দিয়ে জ্ঞান অর্জন করি। ঠিক আছে? তো এইভাবে আমরা জ্ঞানটা অর্জন করি, জ্ঞানের উৎসটা ঠিক এইভাবে আসে। কিন্তু জ্ঞানের নির্দিষ্ট কোনো সীমা নেই। উৎস রয়েছে কিন্তু এর সীমা নেই, এর সীমাটা অসীম। এর সীমাটা হচ্ছে অসীম। ভ্রান্তি এবং ভ্রান্তি জ্ঞানের সম্ভাবনা। ভ্রান্তি কি? ভ্রান্তি মানে ভুল। ভ্রান্তি কথা অর্থ হচ্ছে ভুল। এবং ভ্রান্তি জ্ঞানের সম্ভাবনাটা কেন বলা হচ্ছে, বা সম্ভাবনা কখন তৈরি হচ্ছে? যখন আমরা সত্য জ্ঞান অর্জন করব, বা সত্য জ্ঞানের সন্ধানে আমরা যখন জ্ঞানটাকে সঠিকভাবে জানার চেষ্টা করব, তখন কিন্তু বিভিন্ন ধরনের ভুল আমাদের হয়ে থাকে। কারণ কথায় আছে ঠিক ভুলের মধ্য দিয়ে কিন্তু শিক্ষা হয়। অর্থাৎ যখন আমরা সঠিকভাবে কোনো তথ্য সম্পর্কে জানতে চেষ্টা করছি বা জানার চেষ্টা করছি, তখন আমাদের মধ্যে অনেক রকম ভুল তৈরি হচ্ছে বা ভুল হচ্ছে। সেগুলোকে যখন ঠিক করছি বা সঠিকভাবে আবার পুনরায় ব্যবহার করছি, তখন আমাদের মধ্যে সেই একটা নতুন করে ভ্রান্তি জ্ঞানের সম্ভাবনা তৈরি হচ্ছে। ঠিক আছে? অধিবিদ্যা বা তত্ত্ববিদ্যার সম্ভাবনা। অধিবিদ্যা বা তত্ত্ববিদ্যার সম্ভাবনা। অধিবিদ্যা কি বা তত্ত্ববিদ্যা কি? বিষয়টা কি? অধিবিদ্যা হচ্ছে যখন কোনো কিছু জানতে চাই, তা যখন নির্দিষ্ট উত্তরটা খুব সংক্ষিপ্ত আকারে আসে এবং জ্ঞানের জানার ইচ্ছাটা কিন্তু আর বেড়ে যায়, সেটা হচ্ছে অধিবিদ্যা। উদাহরণ দিয়ে বলছি যে ছোট গল্পের মতন, ঠিক যে গল্পটা শেষ হয়েও গল্পের রেস্ট থেকে যাচ্ছে। আমি শিক্ষা কি যদি বলি, শিক্ষা কি, এই প্রশ্নের উত্তরটা এক কথা দেওয়া খুব কঠিন। কারণ শিক্ষা কি বা শিক্ষার লক্ষ্য কি, এই দুটো প্রশ্ন যদি এক কথায় বলতে বলা হয় খুব কঠিন। কারণ শিক্ষার লক্ষ্য এখানেও নেই যে শিক্ষা তার সঙ্গে যুক্ত নেই। যদি আপনি স্কুলে যান বা স্কুলে পড়ান, সেক্ষেত্রে আপনার শিক্ষা যেমন প্রয়োজন, আপনি যখন ঘুমোতে যাচ্ছেন বা ঘুমোচ্ছেন, তখন আপনার শিক্ষা প্রয়োজন। কারণ ঘুমানোর সময় কিভাবে ঘুমোলে আপনার শরীরের উপকার হবে বা কিভাবে ঘুমোলে আপনার শরীর ঠিক থাকবে, সেটাও কিন্তু জানা প্রয়োজন। সেই অর্থাৎ জ্ঞানের সীমা ছাড়া যখন আরো অত্যাধিক বা আরো অতিরিক্ত জ্ঞান অর্জন করার চেষ্টা করা হয়, সেটা হচ্ছে অধিবিদ্যা বা তত্ত্ববিদ্যা। সেই সম্ভাবনা কখন তৈরি হয়? যখন আমরা
কোনো কিছু জ্ঞান অর্জনের প্রতি বিশেষভাবে মনোনিবেশ করি, তখনই সেই চাহিদাটা আমাদের মধ্যে তৈরি হয়। যদি দেখা যাচ্ছে আপনার উপন্যাসটা পড়তে খুব ভালো লাগছে, আপনি কিন্তু এমনও করবেন যে খাওয়া ঘুম ভুলে সারাদিন সেই উপন্যাসটা নিয়েই আপনি থাকবেন। যদি একবার উপন্যাসটা পড়া আপনার ভালো লেগে যায়, যতক্ষণ না শেষ হচ্ছে বা যতক্ষণ না শেষ হবে, ততক্ষণ আপনার মনে শান্তি থাকবে না। মনে হবে যে এরপরে কি ঘটলো, এরপরে কি ঘটলো, এরপরে কি ঘটলো, এরকম একটা মানসিক একটা ধারণার একটা কনসেপ্ট থাকবে যে এরপরে কি কি ঘটনা ঘটতে পারে, একটা কৌতূহল তৈরি হবে। সেই কৌতূহলটা হচ্ছে অধিবিদ্যা। তো এগুলো আমরা কেন আলোচনা করলাম? যে জ্ঞান ও স্বরূপ মানদণ্ড, জ্ঞান ও বিশ্বাসের সম্পর্ক, জ্ঞান লাভের পদ্ধতি, সত্যতার স্বরূপ ও মানদণ্ড, জ্ঞানের সীমা ও তার উৎস, ভ্রান্তি ও ভ্রান্তি জ্ঞানের সম্ভাবনা, অতিবিদ্যা ও তত্ত্ববিদ্যার সম্ভাবনা। এগুলোর মধ্য দিয়ে আমরা জ্ঞান বিদ্যা বা জ্ঞান তত্ত্ব সম্পর্কে একটা ধারণা লাভ করি যে জ্ঞান তত্ত্বটা কি। জ্ঞান তত্ত্বটা কিছু একটা বিষয় হচ্ছে যে শুধুমাত্র জ্ঞান তত্ত্ব কি, জ্ঞানের যে স্বরূপ মানদণ্ড বিশ্বাস পদ্ধতি, তার সীমা, তার ভ্রান্তি, তার তত্ত্ববিদ্যা অধিবিদ্যা সমস্ত কিছু নিয়ে হচ্ছে জ্ঞানবিদ্যার ধারণা বা জ্ঞানবিদ্যা। তাই এই বিষয়বস্তু সংক্ষেপে এখানে রাখা হয়েছে বা সংক্ষেপে নিয়ে করেছি আমি, যাতে জ্ঞানবিদ্যার ধারণাটা মোটামুটি কিছু লাইনের মধ্যে বোঝানো যেতে পারে যে জ্ঞানবিদ্যা আসলে কি। এবার আসছে ঐতিহাসিক প্রেক্ষাপট। কোন প্রেক্ষাপটে এই জ্ঞানতত্ত্ব বা জ্ঞানবিদ্যার এই কথাটা এসেছে? প্রাচীনকালে দার্শনিকরা জ্ঞানবিদ্যার উপর তেমন গুরুত্ব দেননি। ঠিক আছে, প্রাচীনকালে দার্শনিকরা জ্ঞানবিদ্যার উপর তেমন গুরুত্ব দেননি। আধুনিক যুগে যখন জন লক জ্ঞানবিদ্যার প্রয়োজনীয়তা অনুভব করেন, তখন জ্ঞানবিদ্যা সম্পর্কে একটা ধারণা তৈরি হয়। কিন্তু জন লককে আমরা কখনোই জ্ঞানবিদ্যার জনক বলতে পারি না। তিনি শুধুমাত্র প্রয়োজনীয়তা অনুভব করেছেন মাত্র। তিনি একটা প্রয়োজনীয়তা উপলব্ধি করেছেন। জ্ঞানবিদ্যার সার্থক এবং উদ্ভাবক এবং প্রবর্তক হলেন জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট। ইমানুয়েল কান্ট হলেন সার্থক, উদ্ভাবক এবং প্রবর্তক। কান্ট নানা যুক্তি ও বিন্যাসের মাধ্যমে দেখিয়েছেন যে আমাদের মনের মধ্যে যে গঠন বা মনের যে গঠন, সেই গঠনের অস্তিত্বশীল হলেই যে তাকেই আমরা জানতে পারবো তা কিন্তু নয়। তাকে জানতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের মনের আকার এবং প্রকারের মাধ্যমে তাকে বিবৃত করতে হবে, তাকে ব্যাখ্যা করতে হবে, তবেই আমরা সেই সম্পর্কে জানতে পারবো। যদি আমি বলি যে শিক্ষা বিজ্ঞান বহুবিদ্যার একটি কারণ, এই কথাটা যদি আমি এক কথায় বলি, তাহলে এই এক কথার মধ্যে সেটা কিন্তু সেভাবে প্রকাশ পাচ্ছে না, মানে উত্তরটা সঠিক আসছে না। শিক্ষাবিদ্যা বহুবিদ্যার জনক বা বহুবিদ্যার উদ্ভাবক, এই কথাকে ব্যাখ্যা করতে গেলে অনেক বড়ভাবে ব্যাখ্যা করতে হবে। কারণ শিক্ষা এমন একটা বিষয় যে এই শিক্ষার সঙ্গে পৃথিবীর যতগুলো সাবজেক্ট রয়েছে, সমস্ত সাবজেক্টের একটি ওতপ্রোত প্রত্যক্ষ এবং পরোক্ষ সম্পর্ক রয়েছে। তাই শুধুমাত্র এর অস্তিত্বশীল হলেই তাকে আমরা ধরবো না, তাকে আমাকে ব্যাখ্যা করতে হবে। সঠিকভাবে যদি আমরা ব্যাখ্যা করি যে শিক্ষার সঙ্গে অঙ্কের যেমন সম্পর্ক রয়েছে, শিক্ষার সঙ্গে দর্শনের যেমন সম্পর্ক রয়েছে, শিক্ষার সঙ্গে চিকিৎসা বিজ্ঞানেও সম্পর্ক রয়েছে, সবার সঙ্গে সবার একটা সম্পর্ক রয়েছে। ঠিক আছে, তাই এখানে ইমানুয়েল কান্টকে বলা হচ্ছে
জ্ঞানবিদ্যার সার্থক প্রবর্তক বা সার্থক উদ্ভাবক। তবে জ্ঞান তত্ত্বে কান্টেরও কিন্তু অবদান কম নয়। জ্ঞান তত্ত্বে কান্টেরও কিন্তু অবদান কম নয়। তিনি শুধুমাত্র তথ্য প্রবর্তক করেই কিন্তু ক্ষান্ত হননি। তিনি যেসব তার বই প্রকাশ করেছেন, তার যে দর্শন, তার যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার মধ্যে জ্ঞান তত্ত্ব বা জ্ঞান বিদ্যা সম্পর্কে যে ধারণা প্রকাশ পেয়েছে, সেটার মধ্য দিয়ে যদি আমরা বিচার করি, তার জিস্ট যদি আমরা সারসংক্ষেপে তুলে ধরি, তা হচ্ছে আমাদের মনেই জ্ঞানের ধারণা তৈরি করে এবং বাস্তবের রূপ আমাদের কাছে অজ্ঞাত থেকে যায়। এটা তার ধারণার মূল কথা। কি এটা বোঝার চেষ্টা করব। যেহেতু এটা ফিলোসফিক্যাল বিষয়, তাই একটুখানি আমাদেরকে বুঝতে গেলে ফিলোসফিক্যাল দৃষ্টিভঙ্গিতে বুঝতে হবে যে আমাদের মনের জ্ঞানের ধারণা তৈরি, আমাদের মনই জ্ঞানের ধারণা তৈরি করে। যে আমি আজকে একটি ছবি আঁকাবো, অর্থাৎ ছবি সম্পর্কে ধারণা তৈরি হলো যে আমি একটা ফুলের ছবি আঁকাবো। ফুলের ছবি আঁকানোর সম্পর্কে যে ফুলের আঁকাবো, অর্থাৎ সে সম্পর্কে ধারণা তৈরি হয়ে গেল যে ফুল কি গোল করে তারপর আস্তে আস্তে তার পাপড়ি দিয়ে সুন্দর করে তৈরি করবো, ফুলটা তৈরি করবো। কিন্তু বাস্তব যখন আমরা রূপ দিই, রূপের সঙ্গে তারটার সম্পর্ক থাকছে না। কেন থাকছে না? কারণ বাস্তবের একটা কল্পনার সঙ্গে সঙ্গে বাস্তবের একটা কিন্তু মেলবন্ধন থাকে না। যতক্ষণ না সেটা যুক্তি দ্বারা, যতক্ষণ না সেটা মানদণ্ড দ্বারা, যতক্ষণ না সত্য বিশ্বাসের দ্বারা প্রতিষ্ঠিত হচ্ছে, ততক্ষণ সেই সম্পর্কে আমরা একটা অজ্ঞাত ধারণা থেকেই যায়, অজ্ঞাত একটা তত্ত্ব থেকেই যায়। তাই এখানে বলেছেন যে আমাদের মনে জ্ঞানের ধারণা তৈরি করে এবং বাস্তবের রূপ আমাদের কাছে অজ্ঞাত থেকে যায়। আচ্ছা, জ্ঞানের সঙ্গে শিক্ষা বিজ্ঞানের সম্পর্কটা কি? আমরা এতক্ষণ আলোচনা করলাম। এবার লাস্ট যেটা আলোচনার পয়েন্ট হচ্ছে জ্ঞানের সঙ্গে শিক্ষা বিজ্ঞানের সম্পর্ক। কারণ জ্ঞানবিদ্যা এমন একটা বিষয় যে এই জ্ঞানবিদ্যার সঙ্গে সমস্ত বিষয়ের একটা সম্পর্ক রয়েছে। এই জ্ঞানের সঙ্গে শিক্ষাবিদ্যারও সম্পর্ক রয়েছে। জ্ঞানের সম্পর্ক কোথায় রয়েছে? প্রাচীনকাল থেকে শিক্ষা ও জ্ঞান অঙ্গাঙ্গিভাবে সম্পর্কিত। কারণ প্রাচীনকালে যেসব আমরা দেখেছি যে মনি ঋষিরা ধ্যানমগ্ন হয়ে তারা আধ্যাত্ম চিন্তার মধ্য দিয়ে যে প্রায় যে দর্শন তারা তৈরি করেছিলেন, সেই দর্শনের মধ্য দিয়ে আমাদের জীবনযাত্রা, আমাদের সে সময়কার প্রাচীনকালে সে সময়কার শিক্ষা ব্যবস্থা, সেই সময়কার সংস্কৃতি, সমস্ত কিছুকেই তারা নিয়ন্ত্রিত করতেন। অর্থাৎ প্রাচীনকাল থেকে শিক্ষা এবং জ্ঞান অঙ্গাঙ্গিভাবে সম্পর্কিত। জ্ঞানের বৃদ্ধির মাধ্যমে মানবিক উন্নতি সম্ভব। যদি মানবিক উন্নতি করতে হয় তাহলে অবশ্যই শিক্ষা প্রয়োজন, এবং শিক্ষাটা কিভাবে আসবে? জ্ঞান বৃদ্ধির মাধ্যমে শিক্ষা আসবে, বা উপযুক্ত শিক্ষার মধ্য দিয়ে জ্ঞানের বৃদ্ধি হবে। ঠিক আছে? অর্থাৎ জ্ঞানের সঙ্গে শিক্ষার একটা সম্পর্ক সবসময় রয়েছে। সক্রেটিস, প্লেটো, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ প্রমুখ দার্শনিকের মতে জ্ঞান অর্জন শিক্ষার অন্যতম লক্ষ্য। এটা খুবই ইম্পর্টেন্ট বিষয় যে শিক্ষার লক্ষ্য কি? শিক্ষার লক্ষ্য হচ্ছে জ্ঞান অর্জন করা। আমাদের শিক্ষার লক্ষ্যটাই হচ্ছে জ্ঞান অর্জন করা। এই যে আমরা যে আজকে আলোচনা করছি, আলোচনার মূল লক্ষ্যটাই হচ্ছে বিএড এর যে কোর্স, সেই কোর্স সম্পর্কে জ্ঞান অর্জন। ঠিক আছে? বিএড এর যে কোর্স, সেই কোর্স সম্পর্কে জ্ঞান অর্জন। অর্থাৎ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে জ্ঞান অর্জন করা। ঠিক আছে? তাই এখানে সক্রেটিস, প্লেটো, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ প্রত্যেকেরই একটা কথা বলেন, অল নলেজ ফর অল, অল নলেজ ফর অল। সবকিছুর জন্য সবকিছুই জ্ঞান, সবকিছুর জন্য সবকিছুই জ্ঞান। অল নলেজ ফর অল, এই মতবাদটা সেই সময় মধ্যযুগে প্রকট হয়ে, আধুনিক যুগে প্রকট হয়ে ওঠে। তবে এই মতবাদের প্রবক্তা হলেন কমিনিয়াস এবং বেকন।
প্রমুখ শিক্ষাবিদ হলেন এই মতবাদের প্রবক্তা। ঠিক আছে, এই হচ্ছে ছোট টপিক। এর মধ্যে দুটো বিষয় আছে, জ্ঞানের ধারণা এবং আরেকটা বিষয় আছে শিক্ষা ও জ্ঞানবিদ্যার সম্পর্ক। তবুও এটি আমরা 3টে পয়েন্ট আলোচনা করলাম। আমরা এই শিক্ষা ও জ্ঞানবিদ্যার সম্পর্ক নিয়ে আমরা আরো কিছু পয়েন্ট আলোচনা করব। যেহেতু আজকে আমরা সামনে প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য গত ক্লাসে বলেছিলাম যে আমরা অল্প অল্প করে একটু একটু করে আলোচনা করব, সেক্ষেত্রে শুধুমাত্র এইটুকু আমরা শুধুমাত্র বলিনি, তার সঙ্গে সঙ্গে আরেকটু বিষয় আমরা যোগ করেছি। পরবর্তী ক্লাসে এটার সম্পর্কে ডিটেলস আলোচনা করব এবং আরো যেসব পয়েন্টগুলো আছে সেগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। ঠিক আছে, শুধুমাত্র পয়েন্ট এখানে দেখানো হচ্ছে, এর বিস্তারিত স্টাডি মেটেরিয়ালস আজ রাতে আপনারা পেয়ে যাবেন, আজকেই আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, সেটা যদি ভালো মতো পড়েন তাহলে আজকে আলোচনার কি বলতে চেয়েছি সে সম্পর্কে আপনারা ধারণা প্রকাশ হবে। আরেকটা কথা হচ্ছে, যদি যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো তো আমাদের রেকর্ডেড থেকে যাচ্ছে, আপনারা তো দেখে নিতে পারবেন, সেগুলো লিঙ্ক দেওয়া হচ্ছে। এটা ছাড়াও যদি আপনার যদি কোনো কোশ্চিন থাকে সেটা অবশ্যই বলবেন, কিংবা যদি কোশ্চিন থাকে এখন বলতে পারলেন না পরবর্তীকালে বলবেন, তাহলে গ্রুপে অবশ্যই সেটা শেয়ার করবেন কি কোশ্চিন গুলো আপনাদের থাকছে, তাহলে সেই কোশ্চিন অনুযায়ী আমরা আবার সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এখন তাহলে প্রশ্নোত্তর পর্ব চলুক। আজকে আলোচনা সম্পর্কে যদি কারো কোশ্চিন থাকে বলুন।